শেখ হাসিনার যে বক্তব্যটা, তাতে যেটা দেখলাম যে উনি একটা অডিও বার্তা দিচ্ছেন এবং মোটামুটি সেম বক্তব্যই যে সেই উনি যেগুলো বলে সবসময় সেগুলোই। সেগুলি এর থেকে কয়েকটা জিনিস ক্লিয়ার হয়েছে। একটা হচ্ছে যে উনি জীবিত আছেন, আচ্ছা। আর একটা জিনিস হলো উনি পার্টি চিফ আছেন এবং উনি যাতে ওনার পার্টি ভাগ না হয়, ভাগঠাক না হয়ে যায়, সেই জন্য একজন ইয়ে করছে। কিন্তু মিস্টারি রয়ে গেছে, উনি তো একটা ভিডিও বার্তা দিতে পারতেন, ভিডিওতে কথা বলতে পারতেন। এখানে এই এই একটা মানে কি বলবো, সেই মাসুদ রানা সিরিজের মতো অডিও অডিও বার্তা উনি দিলেন। এখন এটার অনেক কাহিনী হবে। অডিও বার্তা দিলেন কেন? এটা কি এআই জেনারেটেড কিনা? উনি কি অনেক আগেই মারা গেছেন, এখন এটা এআই জেনারেটেড কিনা, ইসরায়েলের মাধ্যমে কিছু একটা এইসব না করে উনি ওপেনলি বলতে পারতো, এই ভিডিও বার্তায় বলতে পারতো যে আমি আসতে চাই। এবং উনি যে আসতে চাবেন, এটার ভিতরে কোনো কৃত্রিমতা নাই, ন্যাচারালি ওনার দেশ, উনি এই দেশে জন্মগ্রহণ করছেন, দেশে রয়েছেন, উনি তো আসতে চাইবেনই। কিন্তু পারিপার্শ্বিক যে অবস্থা, সেই অবস্থায় তো ওনার আসার মতো কোনো এ নাই, মানে সম্ভাবনা পরিস্থিতি নেই। নাই। কারণ অতীতেও আমরা দেখছি, ইতিহাসও আমরা দেখছি যে আপনি 100-150 বছরের মধ্যে কোনো ডিকটেটর একবার ক্ষমতাচ্যুত হয়ে যদি অন্য দেশে আশ্রয় নেয়, ডিকটেটরের কি পরিণতি হয়? সাধারণত তারা মারা পড়ে অথবা দেশের ভিতরে শর্ট বিচারে ফাঁসি হয়ে যায়। কিন্তু যারা সরে যেতে পারে, আমি বলি না যে উনি পালাইছেন, ওনাকে তো অ্যারেঞ্জমেন্টের মাধ্যমেই ভারত এবং বাংলাদেশ সরকার, সেই তৎকালীন সরকারের মাধ্যমে উনি চলে গেছেন, প্লেনে করে চলে গেছেন। এখন ওনার আসার সম্ভাবনা নাই বললেই চলে, কারণ এই পর্যন্ত কেউ আসতে পারেনি। আপনি মার্কোস বলেন, আপনার এই দুবালিয়ার বলেন, আপনার দুবালিয়ার ফেরত গেছে 25 বছর পরে, সেখানে এখন জেলে সে এই হাইতিতে। আপনার ইদি আমিন বলেন, আমি অনেক ডিক্টেটরের নাম বলতে সর্বশেষ পারি। সর্বশেষ ভাই মঞ্জুর ভাই, পারভেজ মোশাররফের কথা বলেন না কেন? পাশে দুবাইতে গেল, সে কি দেশে ফেরত আসতে পারছিল? না, পারে না। পারে না কেন? না পারার মেইন কারণ হচ্ছে কি, যারা ডিক্টেটর হয়ে যায় তাদের ক্ষমতার ভিত্তি থাকে মিলিটারি, তারপরে গোয়েন্দা বাহিনী, পুলিশ, আনসার, প্যারামিলিটারি, এদের উপর ভিত্তি। যখন সে চলে যায়, এই বাহিনীগুলি নতুন সরকারের আন্ডারে আসে। আন্ডারে আসার পরেই তাদের ভিতরে রিফর্ম করা হয়। এই ডিক্টেটরের যারা অনুগত তাদেরকে, তারা সরেও যায়, তাদেরকে সরাই দেওয়া হয়, তাদের জেলে নেওয়া হয়। তাই হচ্ছে ইউনূস সাহেবের আমলে। ইউনূস সাহেবের পরে আসছে বিএনপি সরকার। আসার পরে আপনি বলেন মিলিটারি বলেন, পুলিশ বলেন, ডিজিএফআই বলেন, যেখানেই বলেন, সেখানে তো শেখ হাসিনার অনুগত কিংবা আওয়ামী লীগের অনুগত কিছু থাকতে পারে, কিন্তু শেখ হাসিনার অনুগত কোনো লোককে তো কেউ রাখে নাই, তারা নাই। তো উনি কার উপর ভিত্তি করে আসবেন? জনগণের। উনি বললেন যে ওনার সকল নেতারা ওনার সাথে আসবেন। কোন নেতা আসবে না। কোন নেতাদের, যত বড় বড় নেতা, তারা তো তাদের পরিবার পরিজন নিয়ে গেছে। তারা তার পরিবার পরিজন দুবাইতে, ইন্ডিয়াতে রাইখা বাংলাদেশে ঢুকবে, সাথে সাথে জেলে যাবে। এতে কোনো পলিটিক্যাল তো কোনো গেইন হচ্ছে না। পলিটিক্যাল গেইন হইতো যদি ওনারা কোনো না কোনো প্রকারে যদি ইলেকশনে অংশগ্রহণ করতেন, তাহলে আওয়ামী লীগের একটা একটা রাজনৈতিক শক্তি হিসেবে, ছোট হইলেও একটা শক্তি হিসাবে টিকে থাকতে পারতো। সেখানে ওনারা বললেন যে ইলেকশন হবে না, ইলেকশন আওয়ামী লীগ পার্টিসিপেট না করলে ইলেকশন হবে না। এই উদ্ভট ধারণা কে বলছে? ওনারা ইলেকশন করে নাই, বিএনপি পার্টিসিপেট, কোনো কেউই পার্টিসিপেট করে নাই, সেই ইলেকশন তোমরা করে গেছে। আর আওয়ামী লীগের লোকেরা ইলেকশন করবে না, কে বলছিল? আওয়ামী লীগের লোকজন বিএনপির সাথে সাথে ইলেকশন করছে, বিএনপি কে ভোট দিচ্ছে, জামাতকে ভোট দিচ্ছে, তারা পার্টিসিপেট করছে, মোস্টলি তারা পার্টিসিপেট করছে। এইখানে এই যে পলিটিক্যাল ভুল, এখন এইসব করে কি হচ্ছে যে এই যে গ্রামে গঞ্জে নিরীহ যেসব আওয়ামী লীগের লোক আছে, তাদের উপরে একটা মানে তাদের উপরে কিন্তু বেশ চাপ সৃষ্টি হচ্ছে, পুলিশের চাপ, বিএনপির চাপ, জামাতের চাপ। কি দরকার? এগুলি না করে লং টার্মই নাও, তুমি আওয়ামী লীগকে পুনর্গঠন করো। পুরাতন যেসব কমিটি মেম্বার আছে তারা তো আর পলিটিক্যাল লোক না। যেমন যুবলীগের লাস্ট কমিটি ধরেন, আমি লাস্ট কমিটির কথা, কোন কমিটি রাজনৈতিক ভাবে ই হয়েছে, কমিটি ফর্ম হয়েছে? সব টাকা দিয়ে কমিটি করছে, সবাই টাকা দিয়ে কমিটি। ছাত্রলীগের তো দেখেন, এই যে আমরা শুনি না, এই যে কি সাদিক এরা টাকা দিয়ে পোস্ট কিনছে না?
এগুলি কি পলিটিক্যাল? এগুলো সব বাদ দিয়া যদি যেসব আওয়ামী লীগার আছে যাদের ভিতরে, যাদের অপরাধের সাথে জড়িত না, তাদেরকে আওয়ামী লীগ চালানোর সুযোগ দেওয়া হোক। এই একটা ঐতিহ্যবাহী পলিটিক্যাল পার্টি, এটা সেকুলার পলিটিক্যাল পার্টি, এই পার্টিটার টিকে থাকা দরকার আছে। তবে এই দুর্বৃত্ত নেতৃত্ব সরে যেতে হবে। এই দুর্বৃত্ত নেতৃত্ব সরে যেয়ে নতুন ভাবে এই পার্টি গড়তে হবে। তাহলে বাংলাদেশের ইউনিফিকেশন হবে, বাংলাদেশের জনগণের মধ্যে একটা আসবে। এবং কয়েক কোটি লোক আজকে যে তাদের দুরবস্থা, তারা যেখানে যায় পুলিশে ধাওয়া করে, বাড়ি গেলে তাদের পুলিশে ধাওয়া করে, এটা তো সুষ্ঠু জীবন হতে পারে না। আপনার লক্ষ লক্ষ কোটি কোটি আওয়ামী লীগের লোকজন তো আর অপরাধী না, তারা ভোট দিচ্ছে, তাদের তাদের রাইট ছিল ভোট দেওয়ার, এখনো তাদের রাইট আছে ভোট দেওয়ার। এই রাইট তো আপনারা নিতে পারেন না। আপনি কি যে জুলাই চেতনায় বলেন কারো পলিটিক্যাল অধিকার কায়দে নেওয়ার, একটা জনগোষ্ঠীর পলিটিক্যাল অধিকার কায়দে নেওয়ার কোনো আপনার ক্ষমতা দেওয়া হয় নাই। আপনি কার অধিকার নিতে পারেন? যে দুর্নীতি করছে, যে অপরাধ করছে, যে খুন করছে, তাদেরকে আপনি প্রসিকিউট করবেন। দরকার হলে এই দুদকের আইনকে, এই যে দুদকের আইনকে আপনি চেঞ্জ করবেন, আপনি অত্যাধিক দিয়ে চেঞ্জ করেন। শর্ট এই মিলিটারি রুলে করা হয় নাই। আপনার এরশাদের আমলে অনেকের জেল দেওয়া হয়েছে, 30 ইয়ার জেল দেওয়া হয়েছে, এটা আপিলই করতে পারে নাই কেউ তার বিরুদ্ধে। এখন দরকার হচ্ছে ওইরকম মিলিটারি ট্রাইব্যুনাল, কিন্তু সেটা তো আমরা চাই না। আমরা চাই যে সিভিল ট্রাইব্যুনাল হোক, এই মাসের পর মাস, বছরের পর বছর না ঘুরে যেগুলো অপরাধ করছে সবাই জানে। আপনি একজন ইউনোকে জিজ্ঞেস করেন যে এইখানে কারা কারা এই চুরি চামারি করছে, কারা বালি চুরি করছে, এখনো করে, কারা মাটি চুরি করছে, কারা আপনার এই ভূমি দখল করছে, কারা টেন্ডারবাজি করছে, এগুলির নাম, এগুলি তো বেশি না। যেগুলি করছে সেগুলিকে আটকান, সেগুলি আটকাবেন না। আপনি এদেরকে শাস্তি দিবেন না, আপনি শাস্তি দিবেন সাধারণ লোকজনকে। সেজন্য আমি বলি যে বাংলাদেশের সামনে একটা ক্রান্তিকাল, কারণ আমাদের এমন একটা বিরোধী দল যারা বুঝে না যে বিদেশি রাষ্ট্রদূত, রাষ্ট্রপতির সামনে এই মব করা যায় না, এরা বুঝে না। এরা একটা দল কেবল ক্ষমতায় আসছে 5-6 মাস হয়েছে, তাদেরকে তারা কি 1 ঘন্টার মধ্যে ফেলাই দেবে। এটা তো ফ্যাসিবাদী কথা। এটা ইলেকশন করা হচ্ছে কি ফেলাই দেওয়ার জন্য নাকি? তারা যাতে কাজ ঠিক মতো করতে পারে আপনি সমালোচনা করবেন, যেমন এই যে সরকার সাহেব সমালোচনা করছে, আমি করতেছি যে এই জায়গায় ভুল হচ্ছে, ভুলগুলি, কিন্তু এটা সলিউশন তো এই না যে সরকার ফেলাই দিতে হবে বা এখানে উৎসাহ দিতে হবে। জনগণে অনাস্থার সৃষ্টি করতেছে এরা, এদেরকে বোঝানো দরকার যে দেখেন আমরা বহু কষ্ট করে একটা ডিক্টেটরের হাত থেকে আপনার একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ঢুকছি, এটাকে আমরা ধ্বংস করেন না। এটাকে ধ্বংস করলে বাংলাদেশ পিছিয়ে যাবে, অনেক পিছিয়ে যাবে। বাংলাদেশ অলরেডি পিছিয়ে গেছে, লক্ষ লক্ষ লোক বেকার। এই যে ফুটপাতে এই লোকগুলি কেন বৃষ্টির মধ্যে রোদ্রের মধ্যে করে? তাদের কোনো কাজ নাই। আপনি ফ্যামিলি কার্ড দেন, আপনি কেন বেকার কার্ড দেন না? কেন বেকার ভাতা দেন? বেকারদের তো কোনো কোথাও যাওয়ার কোনো জায়গা নাই। ফ্যামিলি তো হাজবেন্ড আছে, ওয়াইফ আছে, একে অপরের সাথে আপনার সহযোগিতা করতে পারে। একটা বেকার ছেলে 5 বছর ধরে বেকার, 3 বছর ধরে, আপনার তো জব ক্রিয়েট করতে পারতেছেন না। আপনি 6 মাস আছেন, পারবেনও না সহজে, কিন্তু চেষ্টা তো করতে হবে, উদ্যোগ নিতে হবে কিভাবে চাকরি সৃষ্টি করা যায়, দ্যাট শুড বি দ্য ফার্স্ট স্টেপ। এবং আপনার আরেকটা কি করতে হবে যে এই মানুষের ভিতরে আস্থা আনার জন্য দুর্নীতির এগেইনস্টে একটা বিশাল অভিযান চালাতে হবে, সর্বব্যাপী অভিযান। দুর্নীতিকে একেবারে উচ্ছেদ করতে পারবেন না, কিন্তু সাবস্ট্যান্সিয়ালি কমাই আনতে হবে। তার জন্য যে যা কিছু করা দরকার সেগুলির কোন রকমের উদ্যোগ আমি এই সরকারে এখনো দেখি না। কারণ কেয়ারটেকার গভর্নমেন্টে যে দুর্নীতিটা করলো ইন্টারিম, তাদের মাফ হয়ে গেছে, তাদের বিরুদ্ধে কেউ কেস করতে পারতেছে না, এমনকি তদন্ত করতে পারতেছে না। আপনার 700-1200 মতো শিশু মারা গেছে হামের টিকা কেলেঙ্কারিতে, আমরা অনেক কাহিনী জানি, কিন্তু কেউ একটা তদন্ত করাইতে পারলো না। কতগুলি শিশু মারা গেলে তদন্ত হবে? আপনার ওই গাজায় শিশু মারা যায়, আপনারা কান্নাকাটি করা দরকার, কিন্তু বাংলার শিশুরা মারা যাচ্ছে। কি কারণে মারা গেল? হামের টিকা সে কেন পাইল না? হামের টিকা কেন তাকে দেওয়া গেল না? কে দায়ী? এই জিনিস আমরা জানতে পারবো না কেন? আমি এটার প্রতিবাদ করি। আমি মনে করি কি যদি এটাকে ধামাচাপা দেওয়া হয় তাহলে বুঝতে হবে এই সরকার একেবারে নত জান সরকার, কোথাও কোথাও তার হাত পা বাইন্ধে ফেলেছে। কারা বাইন্ধে ফেলেছে?
আমরা তখন বুঝতে পারবো। ধন্যবাদ।